সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রুতিগল্প চ্যানেলে। আপনারা গত পর্বে শুনছিলেন শাহাদুজ্জামানের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ক্রাচের কর্নেল। আজ পড়ছি সপ্তম পর্ব। একটি ডাকোটা বিমান, একজন অনন্য মানুষ। তেলিয়াপাড়ার চা বাগানে বাঙালি আর্মি অফিসাররা যখন যুদ্ধের সামরিক দিকটি পর্যালোচনা করছেন, তখন শেখ মুজিবের অনুপস্থিতিতে এর রাজনৈতিক দিকটি সামাল দেবার দায়িত্ব কাঁধে তুলে নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ। খানিকটা অন্তর্মুখী প্রচারবিমুখ এ মানুষটি পাকিস্তান বিরোধী অসহযোগ আন্দোলনে দীর্ঘদিন ছিলেন শেখ মুজিবের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। জুলফিকার আলী ভুট্টো একবার তার এক সহচরকে বলেছিলেন, আলোচনার টেবিলে শেখ মুজিবুরের পেছনে ফাইল হাতে যে নটিয়াস লোকটি চুপচুপ বসে থাকে তাকে কাবু করা খুব শক্ত। দিস তাজউদ্দিন, আই টেল ইউ, উইল বি এ বিগ প্রবলেম। হি ইজ ভেরি থরো। 25শে মার্চ সন্ধ্যাতেও তিনি ছিলেন শেখ মুজিবের সঙ্গে। শেখ মুজিব তাজউদ্দিনকে বলেছিলেন ঢাকার শহরতলিতে কোথাও লুকিয়ে থাকতে, যাতে সময় মতো তারা আবার মিলিত হতে পারেন। 25 মার্চ রাতে প্রবল গোলাগুলি শুরু হলে তাজউদ্দিন আর শেখ মুজিবের সঙ্গে যোগাযোগের সুযোগ পাননি। পরদিন পাকিস্তানিদের তাণ্ডবের মধ্যে আওয়ামী লীগের অন্য কোনো নেতাদের সঙ্গেও আর যোগাযোগ সম্ভব হয়নি তার। এরপর তরুণ সহকর্মী, পরবর্তীকালে আইনজীবী আমিরুল ইসলামকে নিয়ে তাজউদ্দিন রওনা দেন ভারতের পথে। পায়ে হেঁটে, নৌকায়, গাড়িতে, কখনো ঘোড়ায় চড়ে খাল, বিল, নদী পেরিয়ে ঢাকা, ফরিদপুর, চুয়াডাঙ্গা হয়ে দুজন পৌঁছান পশ্চিমবঙ্গে। ভারত সরকারের সীমান্তরক্ষী বাঙালি কর্মকর্তা গোলক মজুমদার একদিন শুনলেন আওয়ামী লীগের প্রথম সারির নেতা কুষ্টিয়ার মেহেরপুর এলাকায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ বললেন তিনি সম্ভবত শেখ মুজিবুর রহমান স্বয়ং। গোলক মজুমদার কলকাতা থেকে সারাদিন জার্নি করে নদিয়া জেলার টঙ্গী সীমান্তে এসে পৌঁছালেন এই নেতাকে দেখবার জন্য। গিয়ে দেখলেন সেখানে শেখ মুজিব নেই, বরং তার সাথে দেখা হলো ময়লা গেঞ্জি ও লুঙ্গি পরা, ক্লান্ত মুখের, 4-5 দিনের দাড়ি গোঁফ, রাবারের ছেঁড়া চটি পরা দুজন লোক। জানতে পারলেন এদের একজনের নাম তাজউদ্দিন আহমেদ, অন্যজন আমিরুল ইসলাম। গোলক মজুমদারের সহায়তাতেই তাজউদ্দিন দেখা করেন ইন্দিরা গান্ধীর সাথে। ইন্দিরা গান্ধীর কাছে তাজউদ্দিন সামরিক সাহায্য চান গোলা বারুদ, অস্ত্রশস্ত্র, চান দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের জন্য সাধারণ বাঙালিদের সামরিক প্রশিক্ষণ এবং সীমান্ত পার হয়ে আসা শরণার্থীদের জন্য ভারতের নিরাপদ আশ্রয়। যদিও আনুষ্ঠানিকভাবে তখনও বাংলাদেশের কোনো সরকার নেই, তবু তাজউদ্দিন নিজেকে প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবকে রাষ্ট্রপতি হিসেবে পরিচয় দেন। ভারত সরকার নীতিগতভাবে বাংলাদেশকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েই রেখেছিল। তাদের দরকার ছিল বাংলাদেশের কোনো যোগ্য প্রতিনিধির সঙ্গে যোগাযোগ। ইন্দিরা সবকটি ব্যাপারে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবেন বলে জানান। পশ্চিম পাকিস্তানি সরকারের সঙ্গে কাশ্মীর সহ অন্যান্য সমসমেত ভারতের বৈরতা দীর্ঘদিনের। ভৌগোলিক, রাজনৈতিক স্বার্থ আর মানবিক দিক বিবেচনা করে ভারত তাই অনায়াসেই দাঁড়ায় বাংলাদেশের পাশে। তাজউদ্দিন ইন্দিরার কাছে সবুজ সংকেত পেয়ে দ্রুত ফিরে আসেন কলকাতায়। ফিরেই দুটো কাজ করা খুব জরুরি মনে করলেন তিনি। এক, দেশের মানুষের উদ্দেশ্যে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে একটি ভাষণ দেওয়া এবং শেখ মুজিবের অনুপস্থিতিতে একটি অস্থায়ী সরকার গঠন করা। কলকাতায় ফিরে তার সঙ্গে দেখা হয় অর্থনীতিবিদ রেহমান সোবাহান এবং আনিসুর রহমানের সঙ্গে। তাদের কাছ থেকে শুনতে পান ঢাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা। জানতে পারেন ডক্টর কামাল হোসেনের গ্রেপ্তারের খবর। আমিরুল ইসলাম এবং রেহমান সোবাহানের সহায়তায় তাজউদ্দিন একটি বক্তব্য তৈরি করেন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি যুদ্ধকালীন সময়ে দেশবাসীকে নানা রকম নির্দেশ দেন। শিলিগুড়ির এক অনিয়মিত বেতার কেন্দ্র থেকে প্রচার হতে থাকে সে বক্তৃতা। কিন্তু তাজউদ্দিন তখনও জানেন না তার সহকর্মীরা কে কোথায় আছেন। প্রাথমিক কাজের জন্য ইন্দিরা গান্ধী তাজউদ্দিনকে একটি ছোট ডাকোটা বিমান দেন। একজন সঙ্গীকে নিয়ে ওই ছোট বিমানে চড়ে তাজউদ্দিন বেরিয়ে পড়েন অন্য নেতাদের খোঁজে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সীমান্ত বরাবর আকাশপথে খুঁজতে বেরোন তার সতীর্থদের। খুব নিচুতে চলে বিমান। রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের সীমান্তের কাছে মালদহ, বালুঘাট, শিলিগুড়ি, রূপসা, শিলচর প্রভৃতি ভারতীয় এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত রানওয়েগুলোতে নামে সেই বিমান। তাজউদ্দিন খোঁজ করেন বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে আওয়ামী লীগের কোনো নেতা সেখানে এসেছেন কিনা। তিনি পেয়ে যান মনসুর আলী, কামরুজ্জামান, ওসমানী প্রমুখ নেতাদের। বিমানে চড়ে আকাশে আকাশে ঘুরে যুদ্ধ আক্রান্ত একটি দেশের সরকার গঠন করবার চেষ্টা করতে থাকেন শেখ মুজিবুরের পেছনে সবসময় ফাইল হাতে দাঁড়িয়ে থাকা নটোরিয়াস লোকটি। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাদের জড়ো করে তাজউদ্দিন কলকাতায় মিটিং ডাকেন। কলকাতায় লর্ড সিনহা রোডের সেই মিটিংয়ে তাজউদ্দিন ইন্দিরা গান্ধীর সঙ্গে তার আলাপের বিষয়টি উপস্থিত আওয়ামী লীগ নেতাদের জানান। অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পান তিনি। তরুণ নেতা শেখ মনি বলে ওঠেন, আপনি ইন্দিরা গান্ধীর কাছে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দিলেন কেন? আপনাকে কে প্রধানমন্ত্রী বানিয়েছে? এটা কি মন্ত্রী খেলার সময়? অপ্রস্তুত হন তাজউদ্দিন। তবে একেবারে অবাক নন। তাজউদ্দিন বেশ জানেন শেখ মনি প্রভাবশালী তরুণ নেতা, শেখ মুজিবের আত্মীয়, প্রিয়ভাজন। তিনি এও খবর পেয়েছেন যে শেখ মুনি তার সহযোগী তরুণ ছাত্রনেতা সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক সহ ভারতে এসে তাজউদ্দিনের সঙ্গে কোনো যোগাযোগ না করে স্বতন্ত্রভাবে মুজিব বাহিনী নামে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলবার উদ্যোগ নিয়েছেন। শেখ মুনি আরও বলেন, এখন যুদ্ধ শুরু হয়েছে, সবাইকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে এবং একটা বিপ্লবী পরিষদ তৈরি করতে হবে। বঙ্গবন্ধু এরকমই নির্দেশ দিয়ে গেছেন আমাকে। বিরক্ত, মর্মাহত হলেন তাজউদ্দিন।
কিন্তু শান্তকণ্ঠে ওই ক্রান্তিকালে ভারতসহ বিভিন্ন দেশের সাথে যুদ্ধ বিষয়ে আলোচনার স্বার্থে একটি আইনগত সরকার প্রতিষ্ঠার গুরুত্বের কথা বললেন এবং সে প্রেক্ষিতে ইন্দিরার সঙ্গে তার আলাপের প্রেক্ষাপট বর্ণনা করলেন। এ নিয়ে আলাপ চলল দীর্ঘক্ষণ এবং বৈঠকে শেষ পর্যন্ত অধিকাংশ নেতাই তাজউদ্দিনের বক্তব্যকে মেনে নিলেন। মানলেন না শুধু একজনই, শেখ মনি। অসন্তুষ্ট মনিকে পেছনে রেখে কলকাতা থেকে সেই ছোট ডাকোটা বিমানে চড়েই এবার তাজউদ্দিন চলে গেলেন আগরতলায়। আগরতলায় গিয়ে তাজউদ্দিন খুঁজে পেলেন মিজান চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, খন্দকার মোস্তাক আহমেদ সহ প্রমুখ নেতাদের। মিটিংয়ে বসলেন তাদের নিয়েও। অন্য নেতারা ইন্দিরার সঙ্গে তাজউদ্দিনের আলাপটিকে স্বাগত জানালেও এখানেও ব্যতিক্রমী লোকজন। তিনি বয়োজ্যেষ্ঠ নেতা খন্দকার মোস্তাক আহমেদ, একমাত্র আওয়ামী লীগ নেতা যিনি সবসময় আচকান এবং টুপি পরে থাকতেন। তার প্রতিবাদটি নাটকীয়। মিটিংয়ের মাঝখানে তিনি হঠাৎ বলে ওঠেন, আমাকে তোমরা সবাই মক্কায় পাঠিয়ে দাও, আমি সেখানে মারা যাব। আমি মারা গেলে আমার লাশ তোমরা পাঠিয়ে দিও বাংলাদেশে। সবাই অবাক, বোঝার চেষ্টা করছেন কি ব্যাপার। কিন্তু খন্দকার মোস্তাক তেমন কিছুই বললেন না। পরে তিনি তার এক ঘনিষ্ঠজনের মাধ্যমে জানান যে তিনি তাজউদ্দিনের প্রধানমন্ত্রিত্ব ঘোষণায় ক্ষুব্ধ, কারণ তিনি মনে করেন সিনিয়র হিসেবে প্রধানমন্ত্রী হওয়া উচিত তারই। এই নিয়ে আলোচনা শুরু হয় আবার। বাংলাদেশের নতুন মন্ত্রিসভা তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। এই শর্তে খন্দকার মোস্তাক তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি হন। লক্ষ্য রাখা দরকার, বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠায় সেই ভ্রূণাবস্থায় বিভক্তির বীজ বপন করলেন দুজন মানুষ, শেখ মনি এবং খন্দকার মোস্তাক। এর তাৎপর্য ধীরে ধীরে স্পষ্ট হবে ভবিষ্যৎ বাংলাদেশে। তাজউদ্দিন এগিয়ে চললেন তার পরিকল্পনা নিয়ে। সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ নতুন সরকারের শপথ গ্রহণ এবং স্বাধীনতা সনদ পাঠ অনুষ্ঠান তিনি করবেন বাংলাদেশের সীমান্তের ভেতরের কোনো জায়গায়। বাংলাদেশে প্রায় সব অঞ্চলই তখন চলে গেছে পাকিস্তানিদের নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত খুঁজে সীমান্তের কাছাকাছি কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার গ্রামটিকে নির্বাচন করা হলো অনুষ্ঠানের স্থান হিসাবে। সিদ্ধান্ত হলো 17 এপ্রিল হবে অনুষ্ঠান। গোপনীয়তার সাথে শপথ অনুষ্ঠানে খুঁটিনাটি প্রস্তুতি নিতে থাকলেন তাজউদ্দিন, আমিরুল ইসলাম প্রমুখেরা। শেষ মুহূর্তে হঠাৎ আবিষ্কৃত হলো যদিও কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, কিন্তু তিনি সামরিক বাহিনী থেকে অবসর নিয়েছেন, ফলে তার কোনো সামরিক পোশাক নেই। কিন্তু শপথের অনুষ্ঠানে যুদ্ধের সর্বাধিনায়কের একটা সামরিক পোশাক থাকবে না, তা কেমন করে হয়? ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে খোঁজ করা হলো, কিন্তু কর্নেল ওসমানী শুকনো মানুষ, তার মাপ মতো কোনো ভারতীয় অফিসারের পোশাক পাওয়া গেল না। শেষে অনেক রাতে কাপড় কিনে দর্জি ডেকে কর্নেল ওসমানীর সামরিক পোশাক বানানো হলো। সূর্য উঠবার আগেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সব সাংবাদিকদের নিয়ে যাওয়া হলো বৈদ্যনাথ তলার আমবাগানে। কয়েকটা সাধারণ চৌকি একত্রিত করে তৈরি করা হয়েছে মঞ্চ। মঞ্চে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, খন্দকার মোস্তাক, এম মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান, কর্নেল ওসমানী। সবার পরনে সাদা পাঞ্জাবি, শুধু একজন ছাড়া। যথারীতি তিনি পরে আছেন আচকান আর টুপি। তাড়াতাড়ি করে অনুষ্ঠান শুরু করা হলো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করার মধ্য দিয়ে। আওয়ামী লীগের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী পাঠ করলেন স্বাধীনতার সনদ। সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ ভাষণ দিলেন উপস্থিত সাংবাদিক এবং জনগণের উদ্দেশ্যে। তাজউদ্দিন তাৎক্ষণিকভাবে বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামকরণ করলেন এবং ওই এলাকাকে অস্থায়ীভাবে ঘোষণা করলেন বাংলাদেশের রাজধানী হিসাবে। আমবাগানের সে অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও জড়ো হয়েছেন পার্শ্ববর্তী গ্রামের শত শত লোক। চারদিকে আওয়াজ ওঠে, জয় বাঙালি, জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগান। দ্রুত অনুষ্ঠান শেষ করে দুপুরের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সবাই ওই জায়গা ত্যাগ করলেন। বৈদ্যনাথ তলার আমবাগানে আম গাছে সেদিন কোনো আম নেই। আমবিহীন ওই গাছগুলো সাক্ষী হয়ে রইল নতুন এক দেশের প্রথম সরকার ঘোষণার ঐতিহাসিক মুহূর্তটির। ইয়া তুমনে ইয়ে কিয়া কিয়া। কাজলায় এসে ইতিমধ্যে সাইদ এবং আনোয়ার স্থানীয় যুবকদের সংগঠিত করতে শুরু করেছেন। চেষ্টা করছেন দেশের ভেতরে থেকে কী কী অস্ত্র সংগ্রহ করা যায়। ডালিয়া আর জুলিয়াকেও ভারতেশ্বরী হোমস থেকে নিয়ে আসা হয়েছে কাজলায়। আর লুৎফা চেনা অচেনা মানুষের ভিড়ে বুকের ভেতর চাপা আশঙ্কা, ভীতি আর দুশ্চিন্তা নিয়ে শিশু জয়াকে দুধ খাওয়াচ্ছেন, গামলায় বসিয়ে গোসল করাচ্ছেন। তখনও জানেন না কোথায় কী অবস্থানে আছেন তাহের। বিশাল এক কড়াইয়ে আশরাফুন্নেছার ডাল রান্না করেন বাড়িতে আশ্রয় নেওয়া বিশাল একদল মানুষের জন্য। তার সহকারী মতির মাকে ধমকান, ডালটা ঠিকমতো বাগার দাও, ছেলেমেয়েগুলো আর কিছু তো খেতে পারবে না, সামান্য কিছু ডাল আর ভাত এই তো। জ্যোৎস্না রাতে গোল হয়ে মাদুরে বসে লো ভলিউমে সবাই মিলে শোনেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বাজে সমর দাসের গান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। একটি নিস্তব্ধতা নেমে আসে চারদিকে, ঘন হয়ে আসে সবার নিঃশ্বাস। শুরু হয় এম.আর. আক্তার মুকুলের চরমপত্র। মুখে চাপা হাসি নিয়ে শোনেন সবাই। লড়াইয়ের শুরুতে হেগো আরে চাপা, ওয়ার্ল্ডের বেস্ট সোলজার গো কাছে এরকম লড়াই এককারে পানি পানি, দুশ্মনগো হাতে কোনো যন্ত্রপাতি নাইক্কা। নিয়াজি টিক্কা মিঠের দল ঘন ঘন সেনাপতি ইয়াহিয়ার কাছে মেসেজ পাঠাইল, 72 ঘন্টার মধ্যে সবকুছ ঠিক কবজা কইরেলেঙ্গে। তারপর বুড়িগঙ্গা দিয়ে কত পানি গেলগা, কত যে 72 ঘন্টা শেষ হইল তার ইয়ত্ত নাই। কিন্তু বাংলাদেশ কন্ট্রোল হওয়া তো দূরের কথা, অহন ডি-কন্ট্রোল হইতে চলতেছে। পশ্চিম পাকিস্তান থনে মোট 5 ডিভিশন সোলজার আইছিল, এর মধ্যে 2.5 ডিভিশন লাপাত্তা। 15,000 পুলিশ আনছে। টাঙ্গাইলে আতকা মাইর খাওয়ানোর পর
মুক্তিবাহিনীর নাম শুনলেই হেগো খালি পাও কাঁপে। নর্দার্ন রেঞ্জের গিলগিট স্কাউট আর লাহোর রেঞ্জের বেটাগুলা কেন জানি না বাংলাদেশের ১.৫ হাতের মধ্যে যাইতে চায় না, রাইত হইলেই খালি কান্দে। এই ৪ মাস ধইরা পিআই এর প্লেনগুলা পাকিস্তান ফ্ল্যাগ দিয়া ঢাকা ভোমা ভোমা লাশ গুলারে ঠেওয়াইতে ঠেওয়াইতে ওয়ার্ল্ড রেকর্ড কইরা বইছে। আর হাসপাতালগুলোতে নো ভ্যাকেন্সি। গতরে ব্যান্ডেজ বান্ধা বেটা গুলি খাই হুইত্যা হুইত্যা চিল্লাইতেছে, আরে ইয়া তুমনে ইয়া কিয়া কিয়া। পরিকল্পনা মতো ইতিমধ্যে ভারতের সীমান্তবর্তী এলাকায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং শুরু হয়ে গেছে। ভারতীয় এবং বাংলাদেশি সেনা কর্মকর্তারা মিলে যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন ছাত্র, শ্রমিক, কৃষক, নানা পেশার তরুণদের। হাজার হাজার তরুণ সীমান্ত পাড়ি দিচ্ছে ওপারে প্রশিক্ষণ নেবার জন্য। ট্রেনিং ক্যাম্পগুলোতে তাদের জায়গা সংকুলান দুরূহ হয়ে পড়েছে। হাতে রাইফেল আর স্টেনগান নিয়ে বিশাল প্রান্তরে প্রান্তরে শত শত যুবক সমস্বরে মন্ত্রের মতো উচ্চারণ করছে, আমি শপথ করিতেছি যে মাতৃভূমি শত্রুমুক্ত করার জন্য জীবন উৎসর্গ করিব। বলকানো ঢেউয়ের মতো অগণিত মানুষের টানা স্লোগান উঠছে, জয় বাংলা। কাজলার তরুণদের কাছে ওই প্রশিক্ষণের খবর পৌঁছায়। বাহার আর বেলাল সিদ্ধান্ত নেন যুদ্ধের প্রশিক্ষণ নেবার জন্য ভারতে যাবেন। আনোয়ার এবং সাইদকে বললে তারা বিশেষ আগ্রহ দেখান না। আনোয়ার বলেন, আর একটু বুঝে শুনে তারপর যাব। তাহের ভাই আমাকে লিখেছেন যুদ্ধের ট্রেনটার দিকে লক্ষ্য রাখতে। শুনেছি ইন্ডিয়ায় নাকি কমিউনিস্ট ছেলেদের ট্রেনিংয়ে নিতে চায় না। তোমরা যাও, আমি পরে খবর নিয়ে আসছি। মা আশরাফুন্নেসাকে জানালে তিনি বলেন, যা তাড়াতাড়ি ভালো মতো ট্রেনিং নিয়ে পাঞ্জাবিগুলোরে তারা। ভারতের পথে রওনা দেন বেলাল আর বাহার। যেতে যেতে দেখেন মিলিটারি তাড়া খেয়ে শত শত মানুষ ঢলের মতো এগিয়ে চলেছে সীমান্তের দিকে। প্রতিদিনই হাজার হাজার উদ্ধস্ত মানুষ দেশ ছেড়ে তখন আশ্রয় নিচ্ছেন ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে। অন্তহীন শরণার্থীর স্রোতের হাজারের কোঠা ছাড়িয়ে পৌঁছাচ্ছে লাখে। এর মধ্যে একদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবরে শোনা যায় পশ্চিম পাকিস্তান থেকে ৪ জন বাঙালি সেনা অফিসার পালিয়েছেন। তারা পালিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য ভারতে এসে পৌঁছেছেন। পালিয়ে আসা অফিসারদের নাম বলা হয় না। লুৎফা উৎফুল্ল হয়ে বলেন, আমি ঠিক জানি এই ৪ জনের মধ্যে একজন তাহের। আনোয়ার বলেন, ঠিক বলছেন ভাবি, আমারও তাই মনে হচ্ছে। আশরাফুন্নেসা বলেন অন্য কথা, আমার মন বলতেছে নান্টু এই ৪ জনের মধ্যে আছে। কিন্তু তোমরা এত খুশি হইও না, বিপদও আছে। পাকিস্তানি আর্মির কাছে নিশ্চয়ই নান্টুর গ্রামের বাড়ির ঠিকানা আছে। ওরা যখনই দেখবে নান্টু পালিয়ে আসছে তখনই ওরা ঠিকই কাজলাই খোঁজ করতে আসবে। ওরে না পাইলে ওর বউ বাচ্চারে ধরে নিয়ে যাইতে পারে। সম্মতি হয় সবার, তাই তো, এমন তো হতেই পারে। আশরাফুন্নেসা লুৎফাকে বলেন, বৌমা তুমি আরও ভেতরের কোনো গ্রামে চলে যাও, এখানে নিরাপদ না। তাহেরের বাবার বন্ধু খাজা নেওয়াজ খান প্রত্যন্ত বুরবুরা সোনাই গ্রামে তার এক পরিচিতর বাড়িতে থাকবার ব্যবস্থা করেন। নেত্রকোনার শেষ প্রান্তে কলমাকান্দা থানায় শনির হাওরের মাঝামাঝি দ্বীপের মধ্যে বুরবুরাই সোনাই গ্রাম। শিশু জয়া আর তাহেরের ২ বোন ডালিয়া ও জুলিয়াকে নিয়ে একটা ভাঙা সুটকেস সহ লুৎফা রওনা দেন পরদিনই। হাতে সামান্য কিছু টাকা, সুটকেসে ২টা মাত্র শাড়ি আর গ্রামের এক মহিলার কাছ থেকে ধার নেয়া একটা বোরকা। দুর্গম পথ। প্রথমে ট্রেনে করে ঠাকুরাকোনা, সেখান থেকে নৌকায় সাগরের মতো উঁচু ঢেউয়ের শনির হাওর পাড়ি দিয়ে বুরবুরা সোনাই। অন্ধকার থেকে আলোয় অথবা অন্ধকারে কোয়েটায় নজরবন্দী হয়ে আছেন তাহের। কোর্স বন্ধ হওয়াতে এক এক করে সবাই যার যার ইউনিটে ফিরে গেছেন। সিনিয়র টেকনিক্যাল অফিসাররা গিয়ে উঠেছেন কুয়েটার বিলাসবহুল হোটেল চিলতানে। কেবল সে একা সেখানে রয়ে গেছে তাহের। সারাদিন বসে তিনি বিভিন্ন দেশের রেডিও শোনেন, কান পেতে থাকেন কোথাও বাংলাদেশের খবর পাওয়া যায় কিনা। মনে মনে খুঁজতে থাকেন পালাবার পথ। তিনি জানেন তাকে পালাতে হবে আফগানিস্তান নয়তো ভারতের মধ্য দিয়েই। কিন্তু পূর্ব পাকিস্তানের যুদ্ধ পুরোপুরি শুরু হয়ে গেলে ভারত বা আফগানিস্তান কী ভূমিকা নেবে সেটি বুঝে উঠবার চেষ্টা করেন তিনি। পশ্চিম পাকিস্তান থেকে সব খবর ভালোমতো পাচ্ছেন না। এদিকে সামরিক ইন্টেলিজেন্সের লোক সবসময় নজর রাখছেন তাহেরের ওপর। কদিন পর তাহেরকে খড়িয়ার পথে কোয়েটা এয়ারপোর্টে প্লেনে তুলে দেওয়া হয়। তাহের প্রতি মুহূর্তে পালিয়ে যাবার সুযোগের অপেক্ষায় আছেন। প্লেনে অল্প কয়েকজন যাত্রী। যাত্রীদের ব্যাপক তল্লাশি করা হয়। আগে ঠিক স্পষ্ট করে ভাবেননি, কিন্তু প্লেনে উঠে হঠাৎ প্লেনটিকে ছিনতাইয়ের একটা সম্ভাবনার কথা ভাবতে থাকেন তাহের। প্লেনের একজন স্টুয়ার্ড বাঙালি। স্টুয়ার্ডটি কিছুক্ষণ পর এসে তাহেরের পাশে বসেন। দেশের পরিস্থিতি নিয়ে আলাপ করেন তারা। এক পর্যায়ে তাহার নিচু স্বরে বলেন, ককপিটে ঢুকে পাইলটকে বাধ্য করা যায় না প্লেনটাকে ইন্ডিয়া নিয়ে ল্যান্ড করাতে? যাত্রী তো অল্প কয়েকজন, আমরা দুজন যদি ককপিটে ঢুকি একটা কিছু কিন্তু করে ফেলা সম্ভব। স্টুয়ার্ড বলেন, একবারে খালি হাতে তো এসব করা যাবে না, অস্ত্র ছাড়া এমন রিস্ক নেওয়া সম্ভব? তাহের, আপনার কিচেনে ছুরি আছে না? স্রেফ ২টো ছুরি নিয়ে আসেন, দেখেন আমি কি করি। স্টুয়ার্ডটি ককপিটের ভেতরে যান। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তাহের। স্টুয়ার্ড আর ফেরেন না। প্লেন পৌঁছে যায় খড়িয়ায়। খড়িয়ায় পৌঁছে তাহের খোঁজ পান ইতিমধ্যে আটক ফোর্টে তার ইউনিট ২য় কমান্ডো ব্যাটালিয়ন চলে গেছে পূর্ব পাকিস্তানে। খড়িয়াতে একটা আর্টিলারি রেজিমেন্টের সঙ্গে কিছুদিন রাখা হয় তাহেরকে। তাহের তার পালানোর পরিকল্পনা অব্যাহত রাখেন। খড়িয়ার বাঙালি অফিসারদের সঙ্গেও আলাপ করেন তাহের। পালানোর ব্যাপারে আগ্রহ দেখায় কয়েকজন, কিন্তু চূড়ান্ত পদক্ষেপ নিতে সাহসী হয় না কেউ। একদিন বাঙালি ক্যাপ্টেন দেলোয়ার খড়িয়াতে এসে উপস্থিত হন। তিনি ছিলেন ঢাকার ইপিআরে। ২৫শে মার্চ রাতে তাকে গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিম পাকিস্তানে। তাহের যান তার কাছে ঢাকার পরিস্থিতি জানতে। ক্যাপ্টেন দেলোয়ার বলেন, ঢাকার অবস্থা তো আপনি চিন্তা করতে পারবেন না স্যার।
রীতিমতো জেনোসাইড। বাঙালিরা পাল্টা আক্রমণের জন্য অর্গানাইজড হচ্ছে। উই মাস্ট জয়েন। তাহের, আমি তো সেই প্রিপারেশনে নিচ্ছি, পালাবার পথ খুঁজছি। কেউ তো সাহস পাচ্ছে না। আমার উপর কড়া নজর রাখা হয়েছে। দেলোয়ার বলেন, আমি আছি স্যার আপনার সঙ্গে। লেটস প্ল্যান। অনেক বুঝিয়ে ক্যাপ্টেন পাটোয়ারি নামে আরেক বাঙালি অফিসারকে তারা এই পালাবার দলে আনতে সক্ষম হন। ক্যাপ্টেন দেলোয়ার আর পাটোয়ারি অবিবাহিত। তাহের যদিও লুৎফাকে আগে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তিনি জানেন তার বিপদ দুই রকমের। পালাতে গিয়ে যদি ধরা পড়েন তাহলে কোনো বিচারের তো প্রশ্নই আসবে না, স্রেফ হত্যা করা হবে তাকে। আর পালাবার পর বর্বর নির্যাতন নেমে আসবে দেশে আত্মীয় স্বজন, স্ত্রী পরিবারের উপর। আবু তাহের বোঝেন যে এই ঝুঁকি নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। তাহের ক্যাপ্টেন দেলোয়ার আর পাটোয়ারির সঙ্গে বসে নানাভাবে পালাবার রাস্তা খুঁজতে থাকেন। খড়িয়াতে আসার সপ্তাহ দুয়েক পরেই হঠাৎ তাহেরকে আবার বদলি করা হয় এবটাবাদ বেলুচ রেজিমেন্টাল সেন্টারে। তাহের বুঝতে পারেন পাকিস্তানিরা তাকে সন্দেহ করছে সবসময়। তিনি ঠিক করেন খড়িয়া থেকে এবটাবাদ যাওয়ার পথে পালিয়ে যাবার একটা ব্যবস্থা তাকে করতে হবে। ক্যাপ্টেন দেলোয়ার আর পাটোয়ারির সঙ্গে আবার বসেন তাহের। এক পর্যায়ে চূড়ান্ত পরিকল্পনা করেন। ঠিক করেন ক্যাপ্টেন দেলোয়ার আর পাটোয়ারি এ সময় রাওয়ালপিন্ডি বেড়াতে যাওয়ার নামে কয়েকদিনের ছুটি নেবেন। তাহের যাবেন বদলি হতে, বাকি দুজন ছুটি কাটাতে। এই পরিকল্পনায় একসঙ্গে রওনা দেবেন তারা। তারপর আজাদ কাশ্মীর হয়ে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাবেন ভারত। তাহের ইতিমধ্যে ইসলামাবাদে তার বড় ভাই আরিফকে এ সিদ্ধান্ত জানিয়ে দেন। আরিফ তখন সরকারের প্ল্যানিং কমিশনে কাজ করছেন। আরিফ লেখেন, আমিও ছুটি নিয়ে দেশে ফিরবার ব্যবস্থা করছি। হয়তো ছুটি পাবো, কিন্তু তোমাদের তো ছুটি দেবে না। তোমরা পালানোর চেষ্টা করো। সব পরিকল্পনা শুনবার পর আরিফ নিজে উদ্যোগ নিয়ে সীমান্ত এলাকার পাঠানদের কাছ থেকে ৩টি রিভলভার কেনেন এবং তা তুলে দেন ওই ৩ অফিসারের হাতে। বলেন, সঙ্গে রাখো, কাজে লাগবে। ২৯ এপ্রিল বিকাল ৩টা মেজর তাহের, ক্যাপ্টেন দেলোয়ার আর ক্যাপ্টেন পাটোয়ারি ৩ জনের এই দল শুরু করেন তাদের যাত্রা। সঙ্গে কিছু খাবার আর পানি। প্রথম বাসে চড়ে তারা পৌঁছান মংলাবাদের পাশে আজাদ কাশ্মীরের ছোট্ট শহর মিরপুরে। ক্যান্টনমেন্টের অন্যান্যরা জানেন তাহের যাচ্ছেন বদলির ব্যবস্থা করতে আর বাকি দুজন ছুটি কাটাতে। তাদের পরিকল্পনা, মিরপুরে নেমে বিকালটা কাটাবেন এক পরিচিত বাঙালি ইঞ্জিনিয়ারের বাড়িতে। তারপর সন্ধ্যা নামলে অন্ধকার শহর ছেড়ে পাহাড়ের পথ ধরে সীমান্ত অতিক্রম করবেন। মিরপুর থেকে সীমান্ত ৩০ মাইলের মতো পথ। হেঁটে ওই পথ পাড়ি দিবেন বলে তারা ঠিক করেন। বাঙালি ইঞ্জিনিয়ারকে তাদের পরিকল্পনার কথা আগে বলা ছিল, কিন্তু মিরপুরে পৌঁছে দেখেন সেই ইঞ্জিনিয়ার বাড়িতে তালা ঝুলছে। জানা গেল সপরিবারে রাওয়ালপিন্ডি বেড়াতে গেছেন তারা। ভয় পেয়েছেন বোধহয়, ভাবেন ৩ জন। অগত্য বিকালটা সেই লোকের বারান্দায় বসে গল্প করে কাটান তারা। সন্ধ্যা নামে। এবার তাদের রওনা দেবার পালা। একটা ভয় কাজ করে সবার মধ্যে। অচেনা শহর, সীমান্তের দিকে যেতে হবে। একটা বস্তি এলাকার ভিতর দিয়ে। কেউ যদি সন্দেহ করে বসে, প্রশ্ন করে বসে কোথায় যাচ্ছে, কিন্তু পিছু হটবার আর কোনো উপায় নেই এখন। বস্তি পেরিয়ে যান তারা। সৌভাগ্যক্রমে কেউ কিছু জিজ্ঞাসা করে না। রাত নামে। মূল রাস্তা ছেড়ে সীমান্তের দিকে পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেন তারা। কিছু দূর হাঁটবার পর কোথাও আর আলোর রেশ নেই। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। নির্জন, নিস্তব্ধ। অন্ধকারে দিক ঠাহর করে করে পাথুরে পাহাড়ের উঁচু নিচু পথ ধরে এগুতে থাকেন তারা। এলাকাটি যে এতটা পাথুরে ঠিক ধারণা ছিল না তাদের। কিন্তু এভাবে অন্ধকারে পাথুরে পাহাড়ের পথ ধরে ৩০ মাইল হাঁটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। তা অচিরে টের পান তারা। ভাবেন মূল রাস্তা ধরেই আর কিছু দূর হাঁটা যাক। মূল রাস্তা ধরে কিছু দূর গিয়ে তারা রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখতে পান। অন্ধকারে বোঝা যায় না ভালো। এগিয়ে যান তাহের। দেখেন সাইনবোর্ডটিতে তীর চিহ্ন দিয়ে সাপ্লাই ইউনিটের পথ দেখানো আছে। এই সাপ্লাই ইউনিট সীমান্ত ঘাঁটিগুলোতে খাবার ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে। তারা বুঝতে পারেন খুব কাছাকাছি এই ইউনিটটি কাজ করছে। ক্যাপ্টেন দেলোয়ার বলেন, স্যার, আর এগুলো নির্ঘাত মারা পড়বে। সামনেই সাপ্লাইয়ের লোকজন। তাহের, তাহলে কি করা যায়? দেলোয়ার, ফিরে যাই চলেন। তাহের, বলো কি, এতটা পথ এসে ফিরে যাব? চল আবার পাহাড়ের পথটা ধরার চেষ্টা করি। পাটোয়ারি, স্যার, 30 মাইলসের ওই পাথুরে পাহাড়ের রাস্তায় সিম্পলি ইম্পসিবল। তাছাড়া আশেপাশে সাপ্লাই ইউনিট, খুব রিস্কি। লেট আস গো ব্যাক, অন্যভাবে চেষ্টা করি। তাহের বলেন, প্রবাবলি ইউ আর রাইট, আমাদের রুটটা ঠিক হয়নি, নতুন করে ভাবতে হবে। তারা মিরপুরে ফিরে যাবার সিদ্ধান্ত নেন। রাস্তায় একটা বাস পেয়ে যান ভাগ্যক্রমে। সেই বাসে চড়ে তারা পৌঁছান লহরপিন্ডি গ্র্যান্টেক রোডে। অচিরে আবার যোগাযোগ করা হবে এই সিদ্ধান্ত নিয়ে তাহের চলে যান এবটাবাদে। আর ক্যাপ্টেন পাটোয়ারি আর দেলোয়ার তখন ফিরে যান খড়িয়া ক্যান্টনমেন্টে। পশ্চিম পাকিস্তান থেকে পালাবার প্রথম চেষ্টা তাদের ব্যর্থ হয়। তাহের তার পালাবার পরিকল্পনা অব্যাহত রাখেন। কোয়েটায় পারেননি, খড়িয়ায় পারেননি। এবার এবটাবাদে এসে চেষ্টা শুরু করেন তিনি। একা এতটা পথ যাবার ঝুঁকি নেওয়া সম্ভব না। তাই এবটাবাদের বাঙালি অফিসারদেরও পালাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু বাঙালি অফিসাররা ড্রয়িং রুমে চা কফি খেতে খেতে পাকিস্তানি আর্মির ওপর বিষেধগার করলেও অধিকাংশ পাকিস্তান থেকে পালাবার ব্যাপারে উৎসাহ দেখান না। তাহের ওদিকে ক্যাপ্টেন পাটোয়ারি আর দেলোয়ারের সঙ্গেও যোগাযোগ রাখেন। রোববার ছুটির দিনে তাহের চলে যান পিন্ডিতে, আর সেখানে খড়িয়া থেকে আসেন ক্যাপ্টেন পাটোয়ারি আর দেলোয়ার। তারা দেখা করেন ক্যাপ্টেন দেলোয়ারের বড় ভাই সাত্তার সাহেবের বাসায়। তিনিও সরকারি চাকরি করেন। তাহেরদের আলাপ শুনতে শুনতে সাত্তার সাহেবও এক পর্যায়ে তাদের সঙ্গে পালাবার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা মতো সাত্তার সাহেব তার ব্রিটিশ স্ত্রীকে পাঠিয়ে দেন লন্ডনে। দল ভারী করবার জন্য নানা দিক থেকে আলাপ চালিয়ে যান তাহের।
রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে তখন চাকরি করেন মেজর জিয়াউদ্দিন। তাহেরের সঙ্গে আলাপের পর মেজর জিয়াউদ্দিনকেও পালিয়ে যাবার ব্যাপারে রাজি করাতে সক্ষম হয় তাহের, ক্যাপ্টেন পাটোয়ারি, ক্যাপ্টেন দেলোয়ারের ভাই সাত্তার এবং মেজর জিয়াউদ্দিন 5 জনের একটি দল দাঁড়ায়। এবার শুরু হয় আবার পালিয়ে যাবার পরিকল্পনা। এবার ঠিক করে শিয়ালকোটের পথে সীমান্ত অতিক্রম করবেন। মেজর জিয়াউদ্দিন জেনারেল হেডকোয়ার্টার্স থেকে একটা বড় ম্যাপ জোগাড় করেন দিক নির্ণয়ের জন্য। দিক নির্ণয়ের জন্য একটি জাপানি খেলনা কম্পাস নেন তাহের। সিদ্ধান্ত হয় প্রথমে তারা বাসে যাবেন শিয়ালকোট। তাহের বলেন, কিন্তু এভাবে 5 জন বাঙালি একসঙ্গে একটা বাসে যাচ্ছে, এতে কি একটা সন্দেহ তৈরি হতে পারে না? কথা ঠিক, সমর্থন করে সবাই। বাসে যাওয়ার পরিকল্পনাটা বাদ হয়। তাহের বলেন, সবাই মিলে নিজেরাই একটা পুরনো গাড়ি কিনে ফেললে কেমন হয়? ওটা নিয়ে চলে যাব বর্ডার। জিয়াউদ্দিন বলে, গুড আইডিয়া, লেট আস অল কন্ট্রিবিউট। এরপর যার সাধ্যমতো টাকা দিয়ে কিনে ফেলেন একটা পুরোনো ভক্সওয়াগন। সিদ্ধান্ত হয় ওই ভক্সওয়াগনে চড়েই বেরাবার নাম করে সবাই চলে যাবেন সীমান্তের কাছে। তারপর পাড়ি দেবেন সীমান্ত। পুরো ব্যাপারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধরা পড়লে ফায়ারিং স্কোয়াড। সতর্কতার সাথে সুযোগের অপেক্ষা করতে থাকেন তারা। এর মধ্যে একদিন বেলুচ রেজিমেন্টের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার ওসমান ডেকে পাঠান তাহেরকে তিনি বলেন, তোমার স্ত্রীকে এখানে নিয়ে আসো না কেন? ঢাকায় তো নানা গন্ডগোল হচ্ছে, এখানে সে নিরাপদে থাকবে। বাঙালি অফিসারদের পালানোর ব্যাপারটি নিয়ে আর্মিতে তখন বেশ কথা হচ্ছে। তাহের টের পান সে যাতে পালাতে না পারে, ব্রিগেডিয়ার ওসমান সেজন্যই তাগাদা দিচ্ছে তার স্ত্রীকে নিয়ে আসবার জন্য। তাহের বলে, দেখি স্যার, চেষ্টা করছি। এ সময় হঠাৎ করেই কাকুল মিলিটারি একাডেমিতে এসে কয়েকদিনের জন্য থাকেন জেনারেল ইয়াহিয়া, জেনারেল হামিদ সহ আরও কয়েকজন জেনারেল। গুজব রটে শেখ মুজিবুর রহমানকে কাবুলে আনা হচ্ছে আলোচনার জন্য। তেমন কিছু অবশ্য ঘটে না। জুলাই মাস চলে আসে, উৎকণ্ঠা বাড়তে থাকে তাহেরের। এ সময় তাহের বাড়ি থেকে একটা চিঠি পান। 25শে মার্চের পর প্রথম চিঠি। প্রথম বাড়ির খোঁজ পান তাহের। জানতে পারেন 6 এপ্রিল জয়ের জন্ম হওয়ার খবর। জানতে পান তাদের দুর্দশার যুদ্ধের ভয়াবহতার খবর। মন আরও বিষণ্ণ ভারাক্রান্ত হয়ে পড়ে তাহেরের। তাদের প্রথম সন্তানের মুখ দেখবার জন্য মন উচাটন হয়ে ওঠে তার। তাহের সিদ্ধান্ত নেন যে করেই হোক জুলাই মাসের মধ্যেই তাকে পালাতে হবে। কদিন পর তাহের ব্রিগেডিয়ার ওসমানকে গিয়ে একটি মিথ্যে খবর দেন। বলেন, স্যার, আমি আমার স্ত্রীকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। 23শে জুলাই আমার স্ত্রী করাচিতে আসছে, আমি তাকে রিসিভ করতে যেতে চাই। ব্রিগেডিয়ার ওসমান খুব উৎফুল্ল হয়ে ওঠেন। ভেরি গুড। তৎক্ষণাৎ তাহেরকে 10 দিনের ছুটি দিয়ে দেন তিনি। তাহের স্থির করে ফেলেন এই 10 দিনের মধ্যে তাহেরকে পালাতে হবে পাকিস্তান থেকে। 23 তারিখে তাহের এবটাবাদ থেকে রওনা দিয়ে বিকালে পৌঁছান পিন্ডি। সেখানে মেজর জিয়াউদ্দিনকে সঙ্গে নিয়ে তাহের দেখা করেন ব্রিগেডিয়ার খলিলের সঙ্গে। ব্রিগেডিয়ার খলিল সামান্য কয়েকজন বাঙালি অফিসারদের একজন, যিনি ব্রিগেডিয়ারের মতো আর্মির ওই উঁচু র্যাঙ্কে উঠতে পেরেছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। তার অবস্থানের কারণে সে সময় তার পক্ষে বাংলাদেশে পালিয়ে আসা ছিল দুষ্কর, কিন্তু জুনিয়র অফিসারদের পালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি সহায়তা করেছিলেন। ব্রিগেডিয়ার খলিল তাহেরকে বলেন, কাছাকাছি তোরখানা সীমান্ত দিয়ে পার হলে তোমরা সহজে কাবুল পৌঁছাতে পারবে। ব্রিগেডিয়ার খলিল আরও বলেন, তাদের গাইড হিসেবে তিনি একজন পাঠান ন্যাপ কর্মীকে সঙ্গে দিয়ে দেবেন। তাছাড়া কাবুলের ভারতীয় দূতাবাসে সাত্তার সাহেবের একজন পরিচিত লোক ছিলেন, তিনি তাদের নির্বিঘ্নে ভারত হয়ে বাংলাদেশে চলে যাবার ব্যবস্থা করে দেবেন বলেও জানান। এ পরিকল্পনায় জিয়াউদ্দিন বেশ উৎফুল্ল হয়ে উঠলেও তাহেরের বিশেষ উৎসাহ বোধ করেন না। বিশেষ করে একজন পাঠান গাইডকে বিশ্বাস করতে মন সায় দেয় না তার। তাহের ব্রিগেডিয়ার খলিলকে বলেন, আমরা বরং আমাদের প্ল্যান অনুযায়ী অগ্রসর হই। শিয়ালকোট সীমান্তটা জিয়াউদ্দিনের ভালোই চেনা আছে। ওদিকে যদি ফেইল করি তাহলে কাবুলের পথে আবার চেষ্টা করব। ব্রিগেডিয়ার খলিলকে ধন্যবাদ জানিয়ে তাহের এবং জিয়াউদ্দিন বেরিয়ে পড়েন শহরে। তাহের এবং জিয়াউদ্দিন সে রাতে একবার পিন্ডি ক্লাব, একবার পিন্ডি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হইচই করে বেড়ান। তাদের মনে গোপন উত্তেজনা। তারা জানেন এটাই পাকিস্তানে তাদের শেষ রাত। কাল ভোরেই সীমান্ত পাড়ি দেবেন তারা। অনেক রাতে পিন্ডি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এসে উপস্থিত হন ক্যাপ্টেন দেলোয়ার আর তার ভাই সাত্তার। তাদের সঙ্গে বিস্তারিত আলাপ হয় তাহের এবং জিয়াউদ্দিনের। ক্যাপ্টেন দেলোয়ার এবং তার ভাই সাত্তার কাবুল হয়ে পালানোর পথটিকে উপযুক্ত মনে করেন। বিস্তারিত আলাপের পর সিদ্ধান্ত হয় ক্যাপ্টেন দেলোয়ার এবং তার ভাই কাবুলের পথেই যাবেন আর তাহেরা যাবেন শিয়ালকোটের পথে। মধ্যরাত পেরিয়ে তারা দুজন ফিরে আসেন জিয়াউদ্দিনের কোয়ার্টারে। এসে দেখেন জিয়াউদ্দিনের রুমে ঘুমিয়ে আছেন আরেক বাঙালি ক্যাপ্টেন মুজিব। অন্য শহর থেকে রোববারের ছুটির দিনেও সাধারণত এমন অনেক অফিসার চলে আসেন জিয়াউদ্দিনের বাসায়। ক্যাপ্টেন মুজিবকে দেখে বেশ বিরক্ত হন দুজন। বাঙালি হলেও মুজিব পশ্চিম পাকিস্তানি ঘেঁষা, তাকে সবকিছু খুলেও বলা যাবে না। পরদিন ভোরে পালাবেন, অথচ এই মুহূর্তে সে এসে হাজির। মুজিবকে তারা আর ঘুম থেকে তোলেন না। পাশের ঘরে চুপচাপ শুয়ে পড়েন দুজন। ঘুম আসে না কারোরই। তন্দ্রার মধ্যে কাটে খানিকটা সময়। অনেক ভোরে তাহের উঠে যান, ডেকে তোলেন জিয়াউদ্দিনকেও। সঙ্গে কিছু নেবার উপায় নেই, যদিও তারা গাড়িতে যাবেন অনেকটা পথ, কিন্তু সীমান্তের কাছে গিয়ে তাদের বন বাদর খানাখন্দের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে অনেক মাইল। কোনো বোঝা পাওয়া সম্ভব না। সঙ্গে টাকা রইল, প্রয়োজনে ভারত থেকে কিনে নেবেন। তবে এবটাবাদ থেকে একটা জিনিস কিছুতেই ফেলে আসতে মন চায় না তাহেরের। লন্ডন থেকে লুৎফার জন্য কেনা সেই শখের কার্ডিগান দুটো, যা লুৎফা সঙ্গে করে নিয়ে যায়নি, বলেছে তাকে নিয়ে যেতে। ঘর থেকে বেরোবার সময় কার্ডিগান দুটো একটা ব্যাগে ভরে নেন তাহের
আর সঙ্গে নেন আরিফ ভাইয়ের দেয়া পিস্তলটি। ঘরে ক্যাপ্টেন মুজিবকে ঘুমন্ত অবস্থায় রেখে সন্তর্পণে বেরিয়ে পড়েন তাহের আর জিয়াউদ্দিন। বাইরে পার্ক করা তাদের সদ্য কেনা পুরনো ভক্স ওয়াগনটি। ড্রাইভিং সিটে বসেন তাহের। একটু একটু করে ভোরের আলো ফুটছে, শাঁসা করে এগিয়ে চলছে গাড়ি। ভক্স ওয়াগনটি পুরনো হলেও চলছে বেশ ভালো। সকালে নাস্তা কিছু খাওয়া হয়নি। গুজরাওয়ালার কাছাকাছি এসে গাড়ি থামিয়ে রাস্তার পাশে একটা দোকান থেকে চা বিস্কুট খেয়ে নেন তারা। পরিচিত কারোর সঙ্গে দেখা হলে কি বলবেন, গাড়িতে যেতে যেতে তার একটা গল্পও বানিয়ে রাখেন দুজন। ঠিক হয় জিয়াউদ্দিন বলবেন তিনি যাচ্ছেন লহরে ছুটি কাটাতে, আর তাহের বলবেন তিনি যাচ্ছেন লহর থেকে পিআই এর নাইট কোচ ধরে করাচি গিয়ে তার স্ত্রীকে আনতে। ইতিমধ্যে তাদের আরেক সঙ্গী ক্যাপ্টেন পাটোয়ারি খড়িয়া থেকে বদলি হয়েছে ঝিলিমে। তাহের এবং জিয়াউদ্দিন ঠিক করলেন শিয়ালকোট যাবার পথে ঝিলিম থেকে তুলে নেবেন পাটোয়ারিকে। কিন্তু সেদিন যে ওরা পাটোয়ারির ওখানে যাচ্ছেন সে খবর পৌঁছাতে পারেনি আগে। সেদিন রোববার সকাল। তাহের এবং জিয়াউদ্দিন ঝিলমে পাটোয়ারির ওখানে পৌঁছে দেখেন ছুটির দিনে কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারদের নিয়ে গল্প করছে পাটোয়ারি। মুশকিলে পড়ে যান, কি করে পাটোয়ারিকে ওখান থেকে তুলে আনা যাবে। তাহের শেষে ওদের মধ্যে গিয়ে বলেন, তোমরা কিছু মনে করো না, আমরা একটা নতুন গাড়ি কিনেছি, পাটোয়ারিকে ওটা একটু দেখাতে চাই। এক রাউন্ড ঘুরিয়েই ওকে আবার পৌঁছে দিয়ে যাব তোমাদের কাছে। পাটোয়ারি গাড়িতে উঠতেই তাহের বলেন, আমরা কিন্তু আর ফিরছি না, আমরা এখন শিয়ালকোটের পথে, ওখান থেকে বর্ডার ক্রস করব। পাটোয়ারি বলেন, তাই ঠিক আছে, কিন্তু আমার একটু ব্যাংকে যেতে হবে, 1000-5 টাকা আছে, ওগুলো তুলে নেই। জিয়াউদ্দিন, আজকে তুমি টাকা তুলবে কি করে, আজ তো রবিবার, সব বন্ধ। পাটোয়ারি, ও ড্যাম, এতগুলো টাকা। তাহের, বাদ দাও, আমাদের কাছে টাকা আছে, বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে পারবো। এইভাবেই একবার খালি হাতে বন্ধুদের আড্ডা থেকে উঠে এসে পাটোয়ারি যোগ দেন সীমান্ত অতিক্রমের অভিযানে। দুপুর নাগাদ তারা পৌঁছে যান শিয়ালকোট সীমান্তের কাছাকাছি। তারা জানেন যে এই এলাকায় পাঞ্জাব রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন এবং একটি আর্টিলারি রেজিমেন্ট সীমান্ত পাহারা দিচ্ছে। ওখান থেকে রাস্তা ছেড়ে পায়ে হেঁটে মাইল 10 পূবে হোটেলে তারা সীমান্ত অতিক্রম করে ঢুকে যেতে পারবেন ভারতীয় অঞ্চলে। দুই দিকে পাহাড়ের মাঝ দিয়ে গভীর রাতে এই পথটুকু অতিক্রম করবেন তারা। শিয়ালকোট ক্যান্টনমেন্টে তখন আছে মেজর মঞ্জুর। তারা ঠিক করেন দিনের বাকিটা সময় মেজর মঞ্জুর ওখানে কাটিয়ে সন্ধ্যার পর রওনা দেবেন সীমান্তের দিকে। জিয়াউদ্দিন, তাহের আর পাটোয়ারিকে দেখে খুব খুশি হন মঞ্জুর। মঞ্জুরের স্ত্রী তাদের আপ্যায়ন করেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ করেন তারা। এক পর্যায়ে তাহের মঞ্জুরকে জানান তাদের পুরো পরিকল্পনার কথা। বলেন, ইনফ্যাক্ট আজ রাতে আমরা বর্ডার ক্রস করছি। তাহের মঞ্জুরকে বলেন, তুমি যাবে আমাদের সঙ্গে। মঞ্জুরের ঘরে তখন 3 বছরের একটি মেয়ে আর মাস কয়েকের একটি ছেলে। মঞ্জুর বলেন, এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কি করে এত বড় একটা রিস্ক নেই। এ সময় মঞ্জুরের স্ত্রী এসে ঘুরে দাঁড়ান। এখানেও কি কম রিস্ক? আপনারা সত্যি সত্যি যাচ্ছেন? আমিও যাবো আপনাদের সঙ্গে। মঞ্জুর, রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে 10 মাইল হাঁটতে হবে, এই বাচ্চাগুলোকে নিয়ে সেটা সম্ভব? মঞ্জুরের স্ত্রী, খুব সম্ভব, আমি পারবো, তুমি না যাও, আমি ওনাদের সঙ্গে চলে যাব। মঞ্জুর তার স্ত্রীকে শান্ত হতে বলেন। অন্যদের বলেন, যেতে যদি হয় তাহলে তোমরা যে রুটের কথা বলছো তার থেকেও সহজ একটা রুট আছে। মঞ্জুর ঘর থেকে একটা ম্যাপ নিয়ে আসেন। দেখান তারা যদি শিয়ালকোট জাফরওয়ালার সীমান্তর রাস্তা দিয়ে এগোন তাহলে একটা জায়গায় পৌঁছাবেন যেখান থেকে ভারতের সীমান্ত খুবই কাছে। ম্যাপে জায়গাটি দেখান মঞ্জুর। বলেন ওখান দিয়ে সীমান্ত পাড়ি দেওয়া সহজ হবে। তাহের, জিয়াউদ্দিন সে পথে যাবেন বলে ঠিক করেন, কিন্তু মঞ্জুর তখন মনস্থির করতে পারেননি আদৌ যাবেন কিনা। আলাপে আলাপে সন্ধ্যা গড়িয়ে তখন রাত 8টা। তাহের অধৈর্য হয়ে ওঠেন। বলেন, নষ্ট করার সময় আর আমাদের হাতে নেই, রাত 9টার আগে বেরোতে হবে, তুমি স্পষ্ট বলে দাও যাবে কিনা। মঞ্জুরের স্ত্রী বলে ওঠেন, অবশ্যই যাবে, আমরা সবাই যাব। মঞ্জুর খানিকটা দ্বিধান্বিত থাকলেও তার স্ত্রীর উদ্দীপনা এবং সাহসের কাছে পরাজিত হন। যাবার প্রস্তুতি নিতে থাকেন। তড়িঘড়ি করে সবকিছু খেয়ে নেন। সঙ্গে করে বেশি কিছু নেবার সুযোগ নেই। তারা শুধু বাচ্চার কিছু পোশাক আর খাবার নিয়ে নেন। বেরোতে যাবেন এমন সময় সমস্যা বাধে মঞ্জুরের ব্যাটম্যান আলমগীর খানকে নিয়ে। আলমগীর খান বাঙালি, কিন্তু তাকে এর আগে এসব নিয়ে কিছু বলা হয়নি। জানলে তার প্রতিক্রিয়া কেমন হবে বুঝতে পারছিলেন না তারা, কিন্তু না বলে উপায় নেই। শেষে সবার সামনে তাকে পালাবার ব্যাপারটি বলা হয়। সবকিছু শুনে আলমগীরও তাদের সঙ্গে সীমান্ত পাড়ি দেবার ইচ্ছা প্রকাশ করেন। আলমগীরকে বলা হয় তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিতে। এবার ছুটিতে বাড়ি গিয়ে আলমগীরের বিয়ে করার কথা। হবু বউয়ের জন্য কটা শাড়ি কিনেছেন তিনি। তাড়াতাড়ি সেগুলো ব্যাগে ভরে নেন আলমগীর, আর সঙ্গে নেন একটা ছুরি। রাত 15টায় কোনোরকম চাপাচাপি করে সবাই উঠে যান ভক্সওয়াগনে। গাড়ি রওনা দেয়। গাড়ি উঠবার আগে মিসেস মঞ্জুর বাচ্চা দুটোকে শান্ত করে রাখবার জন্য ঘুমের ওষুধ খাইয়ে নেন, যাতে কোনো সন্দেহ না জাগে। সেজন্য মিসেস মঞ্জুর নিজে পরে নেন একটি বোরখা। গাড়ি চলছে শিয়ালকোট থেকে জাফরওয়ালার পথে। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। একটু আধটু বৃষ্টি হচ্ছে। হেডলাইটে ভেজা পথ। পালাবার জন্য উপযুক্ত সময়। শিয়ালকোট ক্যান্টনমেন্ট পার হয়েই একটি এমপি চেকপোস্ট অতিক্রম করতে হবে তাদের। ভাব দেখান যেন তারা সেখানকারই বাসিন্দা। জাফরওয়াল যাচ্ছেন বেড়াতে। সন্দেহ এড়াবার জন্য বেশ কিছু পাঞ্জাবি শব্দ রপ্ত করে নেন তারা। তখন বেশ বৃষ্টি হচ্ছিল বলে চেকপোস্টের মিলিটারি পুলিশ রাস্তায় দাঁড়িয়ে না থেকে চেকপোস্টের ভেতরে বসে আছেন। পুলিশেরা ওদের গাড়িকে দাঁড়াতে না বলে ভেতর থেকে হাত দিয়ে ইশারা করে বলেন, যাও যাও। গাড়ির সবাই হাঁপ ছেড়ে বাঁচে। শিয়ালকোট জাফরওয়ালের মাঝামাঝি জায়গায় এসে তারা পৌঁছান রাত 10:45টার দিকে। রাস্তার পাশে গাড়ি পার্ক করে রাখেন।
এখান দিয়েই পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দিতে হবে সবার। তখনও টিপটিপ বৃষ্টি হচ্ছে, অন্ধকার চারদিকে। সবাই নীরব, কেউ নামছেন না গাড়ি থেকে। চাইলে এখনও শিয়ালকোট ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারেন তারা। সিদ্ধান্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই। একটা লরি হেডলাইটের তীব্র আলো ফেলে দ্রুত পেরিয়ে যান তাদের গাড়ি। তাহের সবাইকে তাড়া দেন, এভাবে বেশিক্ষণ বসে থাকা ঠিক না, আমাদের এখনই নেমে পড়া উচিত। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে অন্ধকার মাঠের মধ্যে হাঁটতে শুরু করেন। সদ্যকেনা ভক্সওয়াগন পড়ে থাকে রাস্তার পাশে। শিয়ালকোট জায়গাটা বেশ নিচু, ভালো ধান হয় বলে এই অঞ্চলের খ্যাতি আছে। ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটতে শুরু করেন তারা। মাঠ কাদায় ভরা। বেশ কিছু দূর হাঁটবার পর রাতের অন্ধকারে সবাই দিক হারিয়ে ফেলেন। আকাশ মেঘাচ্ছন্ন, দিক বুঝবার জন্য ধ্রুবতারাটিও দেখা যাচ্ছে না। এই সময় আসবার আগে কেনা জাপানি খেলনার কম্পাসটি বেশ কাজে দেয়। মঞ্জুর বলেন, উত্তর দিকে 3 মাইল হাঁটলেই ঢুকে পড়া যাবে ভারতীয় সীমান্তে। সবার আগে তাহের, তার হাতে একটি কম্পাস, অন্য হাতে রিভলভার। একটু পরে সহসা মঞ্জুরের ছোট বাচ্চাটি কেঁদে ওঠে। ভয় পেয়ে যান সবাই। মঞ্জুরের স্ত্রী মুখ চেপে ধরবার চেষ্টা করে। একসময় প্রচণ্ড জোরে বাজ পড়ে একটি। বাজের শব্দে ভয় পেয়ে চুপ হয়ে যায় শিশুটি, আর কাঁদে না। কিছু দূর যাবার পর ঘটে আবার বিপত্তি। মিসেস মঞ্জুরের একটি ক্যানভাসের জুতো এমনভাবে কাদার ভিতরে ঢুকে যায় যে সেটিকে আর তুলে আনা সম্ভব হয় না। খালি পায়ে ওই মাঠে হাঁটা নেহাতই অসম্ভব। শেষে মঞ্জুর কাঁধে তুলে নেন স্ত্রীকে। একটা বাচ্চাকে কোলে নেন তাহের, আরেকটিকে ব্যাটম্যান আলমগীর। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কাঁধে নিয়ে ওই কাদায় দীর্ঘক্ষণ হাঁটা দুরূহ ব্যাপার। এক পর্যায়ে তাহের বলেন, ভাবি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কাছে চলে আসুন। মঞ্জুরকে একটু রিলিফ দেই। ওই দুর্যোগে মাইন্ড করার কোনো পরিস্থিতি নেই। বাচ্চাটিকে মঞ্জুরের কোলে তুলে দিয়ে আহত সহযোদ্ধাকে বয়ে নেওয়া কমান্ডো কায়দায় তাহের কাঁধে তুলে নেন মিসেস মঞ্জুরকে। তাহেরের কাঁধে ছিল সেই ব্যাগ যাতে গোপনে নিয়ে আসা লুৎফার প্রিয় কার্ডিগান দুটো। কিন্তু মিসেস মঞ্জুরকে কাঁধে নিয়ে ওই ব্যাগ বহন করা হয়ে ওঠে দুষ্কর। তাহের ব্যাগটি ফেলে দিতে বাধ্য হন। অক্সফোর্ড থেকে কেনা সোনালি স্মৃতিময় কার্ডিগান পরে থাকে শিয়ালকোট সীমান্তের অন্ধকার ধান খেতে। পাকিস্তানি দুটি ঘাটির মাঝখান দিয়ে সীমান্ত অতিক্রম করছে তারা। ঘণ্টাখানিক হাঁটবার পর তাহের বলেন, মনে হচ্ছে বর্ডার ক্রস করে গেছি। মঞ্জুর বলেন, না, এখনও পাকিস্তানি এরিয়ার মধ্যে আছি, আমাদের আরও ডান দিকে হাঁটতে হবে। মঞ্জুর কাজের সূত্রে এ এলাকায় আগেও এসেছেন, ফলে তার কথা মেনে সবাই ডান দিকে হাঁটতে শুরু করেন। আরও ঘণ্টাখানিক পার হওয়ার পর হঠাৎ আবিষ্কার করেন একটি পাকিস্তানি সীমান্ত ঘাটির কাছে তারা চলে এসেছেন। সবাইকে ঝোপের আড়ালে বসিয়ে রাখে। তাহের এগিয়ে গিয়ে সন্তর্পণে এলাকাটি দেখে আসেন। তিনি দূরে সীমান্ত ঘাটির আলো দেখতে পান। কাছাকাছি একটা সীমান্ত খুঁটিও দেখা যায়। এই খুঁটি পেরিয়েই তাদের আস্তে আস্তে ঢুকে পড়তে হবে ভারতীয় এলাকায়। ঝোপ থেকে বেরিয়ে সবাই হাঁটতে শুরু করেন আবার। এবার পথ শুকনো হতে মিসেস মঞ্জুর নিজেই হাঁটতে শুরু করেন। বাচ্চা দুটোকে অদল-বদল করে কোলে নেন মঞ্জুর, জিয়াউদ্দিন, পাটোয়ারি, আলমগীর। বহু বছর পর একদিন আবার এমন স্ত্রী সন্তানদের নিয়ে মঞ্জুর চট্টগ্রামের জঙ্গলে পালিয়ে বেড়াবেন এক ব্যর্থ অভ্যুত্থানের পর। ধরা পড়বেন মঞ্জুর এবং হত্যা করা হবে তাকে। সে এক ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু এখন তারা সীমান্ত খুঁটি পেরিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ছে ভারতীয় এলাকায়। ঝুঁকি আছে তখনও। যেকোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে সীমান্ত টহলদারীদের কাছে। ওই অঞ্চলের মানুষেরা খেতে কাজ করবার জন্য মাঠের মধ্যে ছোট ছোট ঘর বানিয়ে রাতে থাকেন। তাদের সামনেও পড়ে যেতে পারেন। তারা নিঃশব্দে একগ্র চিত্তে লাইন ধরে সোজা এগিয়ে যেতে থাকেন উত্তরের দিকে। রাত 2টোর দিকে তারা একটা শুকনো খালের পাড়ে এসে উপস্থিত হন। খালের ভেতরে নেমে টর্চ জ্বালিয়ে আবার হাতের ম্যাপটিকে দেখে নেন তাহের। টের পান ঠিক পথে এসেছেন। পাকিস্তান সীমান্ত পেরিয়ে প্রায় মাইল 3 ভারতীয় এলাকার ভেতরে ঢুকে গেছেন তারা। বেশ কিছুটা দূরে দেখতে পান ভারতীয় দেবীগড়ের সীমান্ত ঘাঁটি। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই। মিসেস মঞ্জুর তার ঘুমন্ত বাচ্চা দুটোকে শুইয়ে দেন একটি গাছের নিচে। ক্লান্ত ভঙ্গিতে অন্যরাও বসে পড়েন। সকাল হলেই তারা যোগাযোগ করবেন দেবীগড় সীমান্ত ঘাঁটির সঙ্গে। এক অচেনা গাছের নিচে সবাই অধীর আগ্রহে বসে থাকেন ভোরের আলো ফুটবার আশায়। এক ঘোর লাগা পতঙ্গের মতো তাহের যেন ছুটে চলেছেন আলোর শিখার দিকে, তার জন্য নির্দিষ্ট ভবিতব্যের দিকে। আপনারা শুনছিলেন শাহাদুজ্জামানের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ক্রাচের কর্নেল এর 7ম পর্ব। আজ এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কেননা পরবর্তী পর্বগুলো ভালো করতে তা খুবই প্রয়োজন। ধন্যবাদ।